বাবা এখন থেকে আপন, প্রতি মানুষের প্রতি টান। যাক ভালো, আমাকে আর দায়িত্ব নিতে হবে না। এখন হিমেলের আপন মানুষ এসে গেছে। তুমি থাকো, আমি ওকে ডেকে আনছি। গ্রামের মানুষকে কি মনে করবে তাই ভেবে হিমেলের ভাবি অবনী ও হিমেলকে তার নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। তোমরা খাবার খেয়ে নাও, আমি ওই দিকটা দেখছি। এ ঘরে কারো কিছু প্রয়োজন হলে আমি সামলাতে পারবো। গ্রামের মানুষ বিয়ের আগে দুজনকে একসাথে খেতে দেখে অন্যরকম ভাববে, কানাকানি করবে, এটা ভালো দেখাবে না। এ কথা বলে হিমেলের ভাবি ঘর থেকে বেরিয়ে এলেন। মিস অবনী, তোমার যুদ্ধের অবসান হতে চলেছে, আলহামদুলিল্লাহ। তুমি খুশি তো? হিমেল মৃদু হেসে অবনীকে উদ্দেশ্য করে বলল। অবনী নিশ্চুপ হয়ে হিমেলের দিকে এগিয়ে আসলো এবং হিমেলকে শক্ত করে আঁকড়ে ধরে বলল, তোমাকে একান্ত আপন করে পেতে যদি অনন্তকাল ধরে আমায় যুদ্ধ করতে হয়, আমি সদা প্রস্তুত। জীবনের এপার ওপার কোনোখানেই তোমাকে ছাড়া আমার চলবে না। ভীষণ ভালোবাসি আমি তোমায়। তোমাকে ছাড়া আমি অর্থহীন। আমার প্রতিটা মুহূর্ত তোমার কল্পনায় বিভোর। আমাকে শক্ত করে আঁকড়ে ধরো হিমেল। আমার ভীষণ ভয় করছে আবার কোনো দমকা হাওয়া তোমাকে আমার থেকে আলাদা করে দেবে না তো? এমন কেন হচ্ছে আমার? তুমি আমায় হারিয়ে যেতে দিও না প্লিজ। আর ফিরিয়ে দিও না আমায়। হ্যাঁ, এই পুচকি বউ, বিয়ের আসর থেকে বউকে কেউ তুলে নিয়ে গেলে আমার মান সম্মান বাঁচবে? এটা কি হতে দেয়া যায় নাকি? আমি আমার শালাবাবু, শ্বশুর মশাই, শাশুড়ি আম্মাকে বিয়ের পর ফোন করে জানাবো আমার পুচকি বউটা অনেক কষ্ট করেছে। আপনারা তাকে ক্ষমা করে দেন আর তার সাথে আমাদের দোয়া করে দেন। এবার চলো, আমাকে খাইয়ে দাও জলদি, বড় হয়ে বসতে হবে তো। হিমেল অবনীকে তার বুকের গহীনে শক্ত করে চেপে ধরল আর কথাগুলো বলল। অবনী হিমেলকে খাবার মাখিয়ে মুখে তুলে দিল। হিমেল অবনীকে বলল, হ্যাঁ, এভাবেই আমাকে যত্ন করবা, বুঝলে? জানো তো, স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমি জানি তুমি পারবে, তবুও বলছি আর কি। জি জনাব, আমি যথেষ্ট চেষ্টা করব। সারাক্ষণ শুধু বিশেষ উক্তি ছাড়া তো আর কিছুই মাথায় আসে না আপনার। হাসি মুখে হিমেলকে উত্তর করল অবনী। হিমেল, ভিতরে আসবো? দরজায় কড়া নাড়তে নাড়তে হিমেলের ভাবি বললেন। হ্যাঁ ভাবি, আসো আসো। দরজা খুলে ভাবিকে ঘরে ঢুকালো হিমেল। কি হয়েছে, আপনি হাঁপাচ্ছেন কেন? তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমার ভাইয়া বাইরে তোমার জন্য দাঁড়িয়ে আছেন। গ্রামের পুলিশে খবর পাঠাইছে অবনীর পুরো পরিবার রাতে খুলনা এসেছে। তারা এখন থানা থেকে পুলিশ নিয়ে আমাদের বাড়িতে আসছে। কম্পিত কণ্ঠে হিমেলের বড় ভাবি বললেন। হিমেল, এখন কি হবে? আমাকে এবার ওরা নিতে পারলে আর কখনো তোমার মুখটা দেখতে দেবে না। অন্য কোথাও আমায় বিয়ে দিয়ে দেবে। প্লিজ কিছু একটা করো প্লিজ। ভাবি, আপনি সত্যি শুনেছেন তো? ওনারা আমার বাড়ির ঠিকানা কোথায় পাবে? আমি তো কখনো বলিনি। হিমেল বিস্ময়কর দৃষ্টিতে প্রশ্ন করল তার ভাবিকে। ওনারা খুলনা থেকে এসেছে, তোমার বাইরের হোটেলের পাশের হোটেল থেকে আমাদের বাড়ির ঠিকানা জোগাড় করেছেন। গ্রাম পুলিশ বলল দারোগা নাকি তোমার উপর ভীষণ ক্ষেপে আছে। বারবার তার কথার কাছে তোমার আর তোমার ভাইয়ার কথা জানতে চাচ্ছে। গ্রাম পুলিশ তোমার ভাইয়াকে খুবই শ্রদ্ধা করে, তাই সে জানিয়েছে পুলিশ আসার আগে বাড়ি ছাড়তে। তোমরা দূরে কোনো আত্মীয়দের বাড়িতে চলে যাও। আর একটা কথা, সব দোষ তো মেয়েটা করেনি, তাই ওকে আর কষ্ট দিও না। মেয়েটা বড় অসহায়, এত কিছু পর ওর পরিবার ওকে পেলে মেরেই ফেলবে। হিমেলকে তার ভাবি কথাগুলো বলল। হিমেল অবনীকে নিয়ে দ্রুত তার ভাবির ঘরের থেকে বেরিয়ে উঠানে এসে দাঁড়ালো। চারিদিকে গ্রামের মানুষ হইচই শুরু করে দিল পুলিশ আসার কথা শুনে। কেউ বলছে, গরিব মানুষ এই সেমরি শহর থেকে এসে কি জ্বালানোটা শুরু করেছে, এখন পুলিশে আটক করলে কি হবে। কেউ আবার বলছে, ইস, মেয়েটা কত কষ্ট করে এত দূর থেকে আসছে, খবরদার তারে কষ্ট দিস না, তারা আসার আগে পালাইয়া যা। এত কিছুর পর মেয়েটারে তুই গ্রহণ না করলে আল্লাহ তোরে অভিশাপ দিবে হিমেল। চারদিক থেকে নানা রকম সহনীয় অসহনীয় কথা ভেসে আসতে লাগলো হিমেল আর অবনীর কানে। তবে তারা কেউ বিন্দুমাত্র রেসপন্স করল না। হিমেলকে হারানোর ভয় অবনীকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলেছে। আবার সেই কালবৈশাখী ঝড় উঠল তাদের জীবনে। এই ঝড়ের আঘাতে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে দুটি প্রাণ দাঁড়িয়ে আছে উঠানের মধ্যে। দিশেহারা হিমেলের পরিবার, দিশেহারা হিমেল ও অবনী দুজনে। অবনীর একটাই প্রশ্ন বারবার, তার গোছানো স্বপ্নগুলো কেন এমন এলোমেলো হয়ে যায়। গ্রামের কয়েকজন মানুষ দৌড়ে এসে বলল, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে কি করছো?
বিয়ে থানায় পড়াবে, আসতেছে পুলিশ। তাড়াতাড়ি সরো বাড়ি থেকে হিমেল ভাই, এক গাড়ি পুলিশ আসছে। হিমেলের বড় ভাই পোশাক চেঞ্জ করে দ্রুত তাদের কাছে আসলো আর বলল, গ্রামের যেসব মানুষ তাদের বাড়িতে ছিল সবাই পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেল। সবাই বলে উঠল, হিমেল পালা শীঘ্রই। থানা পুলিশ যখন আমার বাড়ির উপরে আসলো, তখন ওই মেয়েই বউ করে বাড়ি আসবি। দুজনে একসাথে, কথাটা মনে রাখিস। রাগে অগ্নিকুণ্ডের মতো জ্বলে উঠল। হিমেলের মা বাবা আর হিমেলকে বলল, চলো আমার সাথে, এবার আর কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। অনেক হয়েছে, আর নয়। অবনীর হাত শক্ত করে ধরল হিমেল এবং বাড়ির পাশের সরু রাস্তা দিয়ে দ্রুত দৌড়াতে শুরু করলো। অবনী অবাক হয়ে চোখে জল অবস্থায় হিমেলের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এটাই কি তার পূর্ণতা? পরিশেষে আমার হৃদয়ের বসবাস করা মানুষটা আমাকে বুঝতে শুরু করেছে। অবনীর এ অশ্রুজল দুঃখের নয়, বরং আনন্দ অশ্রুজল। দৃঢ় প্রত্যয়ে হিমেলের দিকে তাকিয়ে দৌড়াতে থাকে অবনী, ঠিক যেন বাংলা ছায়াছবির নায়ক নায়িকাকে নিয়ে দৌড়াচ্ছে। গ্রামের মানুষ নির্বাক হয়ে তাকিয়ে আছে হিমেল আর অবনীর দিকে। বেশ কিছু দূর যেতেই হিমেল, অবনী, হিমেলের বড় ভাই গ্রামবাসীর চোখের আড়াল হয়ে গেল। অশ্রু ঝরা নয়নে উঠানের পাশে দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছে হিমেলের বাবা, মা, তার বড় ভাইয়ের বউ। এমন সময় বাড়িতে 7-8 জন পুলিশ সহ অবনীর বাবা, মা, দাদা, নানু, খালামণি ঢুকলো। কোথায় হিমেল সাহেব, কোথায়? এখানে এত মানুষ কেন? গ্রামের সব মানুষ আপনাদের বাসায় হইচই করছে দেখছি। কি ব্যাপার বলুন তো? বাড়িতে বিবাহ হচ্ছে নাকি? চোখ রাঙিয়ে পুলিশ হিমেলের বাবা, মা আর বড় ভাইয়ের বউকে জিজ্ঞেস করলো। আমরা জানি না ওরা কোথায় আছে, আর গ্রামের মানুষ এখানে কি করছে আমরা কিভাবে বলবো? ভয়ে কম্পিত কণ্ঠে হিমেলের ভাবি উত্তর করলো, আরে বাহ, চোরের মায়ের বড় গলা। আপনি জানেনই না কোথায় আছে? কে হন আপনি হিমেলের? ওর বাবা মা কোথায়? পুলিশ ইন্সপেক্টর পুনরায় আবার জিজ্ঞেস করলেন। আমি তার বড় ভাইয়ের স্ত্রী, আর আমার পাশে এই যে আমার শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়িকে দেখে হিমেলের ভাবি বললেন, কাকু, আপনি বলুন তো আপনার ছেলে হিমেল কোথায় আছে? কাকিমা, না হয় আপনি বলুন। আপনারা তো মুরব্বী মানুষ, আপনাদের এক পা কবরে চলে গেছে, আপনারা তো জানেন। খবরদার মিথ্যা বলবেন না। আপনার মেয়েকে নিয়ে যদি কেউ এমন করতো তাহলে নিশ্চয়ই আপনাদেরও খারাপ লাগতো। পুলিশ ইন্সপেক্টর হিমেলের বাবা মাকে জিজ্ঞেস করলেন, না বাবা, মিথ্যা কেন বলবো? মিথ্যা কথা বলা মানুষ আমি না। আমার ছেলে এমন করবে তা আমরা ভাবিনি কোনোদিন। আমরা দুজন তো জানি না এই ব্যাপারে কিছু। এখন মেয়েটা আমার বাড়িতে এসে আমি ভালোই বুঝে আমার ছেলের সাথে বিয়ে ঠিক করছি। এখন ওনারা আসছে আপনাদের নিয়ে, আপনারা বসে যা ভালো হয় তাই করেন বাবা, আর কিছু বলার নেই। আমার ছেলে বাড়িতে ছিল, আপনাদের আসার কথা শুনে পালিয়েছে। হিমেলের বাবা গ্রামের সহজ সরল মানুষ। তিনি নিজের মতো করে উত্তর দিলেন, ও আচ্ছা, আমার মেয়ে কি হাতের মোয়া নাকি যে চাইলেই আর দিয়ে দিলাম? এই ছোট লোকের বাড়িতে আমি আমার মেয়ে বিয়ে দিব? যার বাড়িতে সামান্য দুজন মানুষ বসতে দেওয়ার জায়গা নেই, আমার সহজ সরল মেয়েটাকে আপনার ছেলে ফুসলিয়ে ফাসলিয়ে এত দূর নিয়ে এসেছে। আমার মেয়ের কি এত বেশি বয়স? আমার মেয়ের কি এত বেশি বয়স? সে ছোট মানুষ, সে কিভাবে এত দূর আসবে আপনার ছেলের সহযোগিতা না করলে? অবনীর মা রেখা বেগম সিংহের মতো গর্জে উঠলেন আর কথাগুলো বললেন, আন্টি, আপনি রেগে গেলে চলবে না। আমি তদন্ত করে দেখে তারপর বলবো। ঠান্ডা মাথায় সবাই এখানে বসুন, ডিসিশন নিতেই হবে, কি করলে ভালো হয়। ইন্সপেক্টর অবনীর মা রেখা বেগমকে উদ্দেশ্য করে বললেন, তাদের বিয়ে তো কখনোই সম্ভব নয়। আপনাকে তো থানা থেকে সব কিছু বুঝিয়ে বললাম, আপনাকে যেটা বললাম আপনি ওটাই করেন। অবনীর দাদা কাশেম পুলিশ ইন্সপেক্টরকে বললেন কথাগুলো। অবনীর মায়ের কথা শুনে হিমেলের বাবা, মা, বড় ভাইয়ের বউ ভীষণ কষ্ট পেলেন। তাদের এত অহংকার, এত ছোট করে দেখে মানুষকে, কিন্তু তারপরেও তারা উল্টে কেন জবাব দিলেন না? নীরবে নিথর হয়ে সবকিছু সহ্য করে নিলেন। গ্রামের মানুষগুলো এমনই হয়, সহনশীলতা বেশি থাকে। তার দৃষ্টান্ত ফুটে উঠল সেখানে। চেয়ার পেতে সবাই উঠানের এক কোণে বসলেন। হিমেলের বাবা দৌড়ে যেয়ে গ্রামের মাতব্বরকে ডেকে আনলেন। মাতব্বর সহ গ্রামের মান্যগণ্য কয়েকজন ব্যক্তি সেখানে আসলেন। কিছুতেই অবনীর পরিবার হিমেলের সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য রাজি নয়। এমন অবস্থা দেখে গ্রামের মাতব্বরদের মধ্যে কথোপকথন চলতে থাকলো। তাদের মধ্যে ছিল কিছু অসাধু মানুষ
যারা গ্রামের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। এমন একজন মানুষ হিমেলের মাকে সাইডে ডেকে নিয়ে গেল এবং বলল, চলো শোনো হিমেলের মা, ছেলের যদি বাঁচাতে চাও তাহলে খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। বোঝোই তো ওদের মেয়ের বয়স কম, তাছাড়া ওনারা তোমাদের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে রাজি না। এখন আমি দারোগার সাথে কথা বলে দেখি, দারোগারে পটাইয়ে বিয়ের ব্যবস্থা করে দেব। তুমি টাকার ব্যবস্থা করো, না হলে ওরা মেয়ে নিয়ে ক্ষান্ত হবে না, তোমার ছেলের কেউ থানা হাজতে পুরে রাখবে। লোভাতুর দৃষ্টিতে হিমেলের মাকে কথাগুলো বলল লোকটা। ওরে আল্লাহ, আমার মনিরে থানা হাজতে যদি নেই, ওরা ছেড়ে দেবে নাকি? মারধর করবে। তোমরা যে করেই হোক আমার হিমেলরে বাঁচাও, আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করতেছি। কান্নাজড়িত কণ্ঠে হিমেলের মা বললেন, তাই করো, চলো ওখানে যাই। আর ভালো কথা, এগুলো কাউকে আবার বলতে যেও না, তাতে তোমাদের বিপদ আরও বাড়তে পারে। না, কারে কি বলবো? আমার বিপদ মুক্ত হতে হবে, আর বিপদের দরকার নেই। এ কথা বলে হিমেলের মা ও লোকটা আবার সবার কাছে যেয়ে বসল। দারোগা হিমেলের বাবাকে ধরে নিয়ে গেলেন থানায়, সাথে গ্রামের কয়েকজনও ছিল, আর বলে গেলেন অবনীকে আর হিমেলকে দ্রুত থানায় যোগাযোগ করতে। হিমেল হাজিরা না দেওয়া পর্যন্ত তার বাবাকে ছাড়া হবে না, থানাতেই থাকবে। সময় ক্রমশ বেড়েই চলেছে। এদিকে হিমেলের বাবা সকালে না খেয়ে পুলিশের সাথে থানায় গিয়েছে। সারা গ্রামে একটা ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার মুখে মুখে কেবল শুধু একটি ঘটনা, হিমেলের মা আর বড় ভাইয়ের বউ দিশেহারা হয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে সমস্যা সমাধানের জন্য। যে মাতব্বর তাদের আশা দিয়েছিল হিমেলকে ও তার ভাইকে পুলিশের হাত থেকে বাঁচাবে, সেই মাতব্বরের বাড়িতে খুব দ্রুত হিমেলের ভাবি ও মা ছুটে গেলেন। কি খবর? টাকা পয়সার কোনো জোগাড় হয়েছে? মোবাইল হাতে নিয়ে পান মুখে দিয়ে চেয়ারের উপরে হেলান দিয়ে বসে আছে মাতব্বর। হিমেলের মা ও ভাবিকে তার বাড়িতে দেখে এ কথা বললেন তিনি। এত দ্রুত টাকা পয়সার কি ব্যবস্থা করব? আর আপনি তো বললেন না কত টাকা লাগবে। আমার শ্বশুর মুরব্বী মানুষ, সে সকালে থানায় গেছে, এখনো ফিরলো না। না জানি মানুষের কত কষ্ট হচ্ছে। শাশুড়িকে তো দেখতেই পাচ্ছেন, কান্নাকাটি করতে করতে কি অবস্থা। আপনি একটু দ্রুত কোনো ব্যবস্থা করেন টাকা। আমাদের বাড়িতে তো আর দৌড়ানোর মতো আমরা দুজন ছাড়া কেউ নাই। অসহায়ের মতো হিমেলের ভাবি মাতব্বরকে বললেন, শোনো বাপু, এগুলো মেয়েলি কেস, কোনো ভালো মানুষ মেয়েলি কেসে জড়াতে চায় না। এখন তোমরা আমার গ্রামের মানুষ, তোমার শাশুড়ি আমাকে অনুরোধ করলো, তাই আমি দারোগা বাবুর সাথে একটু কথা বললাম। দেখলাম তো এটা জটিল কেস, পরিবারের সবাই ধরা খাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। তারপর দারোগা বাবুকে আমি অনুরোধ করে বলেছি এরা গরিব মানুষ, অল্প কিছু টাকা নিয়ে ভালোভাবে সমাধান করে দেন। তাই এক পর্যায়ে তিনি রাজি হয়েছেন, তার চাহিদার কথাও জানিয়েছেন। গাল ভর্তি পান চিবোতে চিবোতে মাতব্বর হিমেলের ভাবি ও মাকে কথাগুলো বললেন। কয় টাকা চাইছে? আমার কো মিয়া ভাই, আমার মনিদের কোনো ঝামেলা হবে না তো? পুলিশে মারবে ধরবে না তো? বুক ভরা প্রতিশ্রুতি নিয়ে মাতব্বরের কথা শুনে প্রশ্ন করল হিমেলের মা। তা তো প্রায় 50 থেকে 60 হাজারের মতো খরচ হবে। তোমার মেজো ছেলে না বিদেশে থাকে, তারে খবর পাঠাও বাড়িতে এত বড় বিপদ টাকা পাঠাতে, আর টাকা নিয়ে দ্রুত আসো। তারপর আমি দেখছি কতদূর কি করা যায়। এই কেস 1 লাখ না হলেও মেটানো সম্ভব না। সেখানে তো আমার কথায় দারোগাবাবু কম চেয়েছে। এটা তোমাদের ভাগ্যের ব্যাপার, আমার দ্বারা অনেক উপকার হচ্ছে তোমাদের। এই কেসে শুধু থানা পুলিশ না, কিছু মাস্তানও ধরেছে শুনলাম, ওরা, তাদের টাকা দিতে হবে। তাছাড়া বিবাহ শাদী সব তো আছেই। মাতব্বরের কথা আর বড় অঙ্কের টাকার কথা শুনে দুর্বল মানুষের মতো মেঝেতে থপ করে বসে পড়ল হিমেলের মা এবং কাঁদতে থাকলো এত টাকা কই পাবো বলে। হিমেলের ভাবি শাশুড়ির মাথায় হাত বোলাতে লাগলেন আর বললেন, 50 থেকে 60 হাজার টাকা আমরা কই পাবো? মেজো ভাই বিদেশে আছে, ঠিক আছে, উনি এত অল্প সময়ে টাকা কই পাবে? তার সেখানে পরিস্থিতি ভালো না, বাড়িতে অল্প কিছু টাকা পাঠিয়ে বলেছে 2-3 মাস পর আবার ভালো কাজ কাম পেলে টাকা দিবে, তার আগে চাইতে না। তা জানি না বাপু, তাহলে তোমরা তোমাদের ঝামেলা মিটাও, আমি এত সমস্যার ভিতরে জড়াতে চাচ্ছি না। এ কি কম পরিশ্রমের বিষয়? আমি তো আমার পরিশ্রমের দাম চাচ্ছি না। সব সময় মানুষের ঘরে টাকা থাকে না, একটু চোখ খান খুলে দেখলেই পারো। তোমাদের গোয়ালে তো গরু আছে, তার একটা বেচলেই তো টাকার অভাব হয় না। লোভী মাতব্বর সোজা সাপটা ভাবে কথাটা বললেন। বাড়ির বেটারা কেউ নাই,
কিডা বেচে টাকা দেবে আমারে? তা তোমরা চাইলে আমিই নিব। তোমাদের উপকার করতে পারলে আমার ভালো লাগবে। তাছাড়া আমিও কিছুদিন ধরে ভাবছি একটা গরু কিনবো। আমার মনটা আনন্দে নেচে উঠল। ভাবতে লাগলাম, হা হা, এক ঢিলে দুই পাখি মারবো। গরুও আমার, টাকাও আমার। পুলিশকে লামসাম কিছু দিয়ে দেব। তাইলে নেন কাকা, আপনি গরুটা নেন, আর টাকা পয়সা যেখানে যা খরচ করেন ভালো করলে আমাদের বিপদ মুক্ত করেন। কটা মানুষ দেখেন, আমাদের নাওয়া খাওয়া নাই। এই নাও আমার মোবাইল। হিমেলের নাম্বারে ফোন দাও। দ্রুত থানায় আসতে বলো, আমি যাচ্ছি। হিমেলের ভাবি হিমেলকে ফোন করে দ্রুত থানায় চলে যেতে বললেন এবং তারা চলে যাওয়ার পরে বাড়িতে কি কি ঘটেছিল সবকিছু খুলে বললেন। তারপর শাশুড়ি আর বৌমা মিলে বাড়িতে গিয়ে আদরের গরুটা গোয়াল থেকে বের করে মাতব্বরের গোয়ালে নিয়ে বাঁধলেন। মাতব্বর তো মহা খুশি, মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে। মোবাইলের কথা অবনী হিমেলের পাশে থেকে শুনেছে, তাই সে বলল, হিমেল, আমি জানি তোমাদের পরিবারে যে কাল বৈশাখী ঝড় নেমেছে তার একমাত্র কারণ আমি যতটুকু করেছি তা কেবল তোমাকে হারানোর ভয় করেছি, কিন্তু আমি ভাবিনি এত দূরে আসার পরে আমার মা দাদা আমার পিছু ছাড়বে না। দেখোই না, আজ আমার জন্য তোমার বাবাকে পর্যন্ত থানায় যেতে হয়েছে। এত কিছুর পরে তুমি কি ভাবছো আমার মা দাদা বসে থাকবে, সবকিছু মেনে নিবে? কখনো না। আমার দাদা আর মা কিছুতেই সমস্যাটার সুন্দরভাবে সমাধান হতে দিবে না। আমাদের বিবাহ তো দূরের কথা, আমাদের কখনো দেখা করতে পর্যন্ত দিবে না তারা। তুমি আমায় বলো, আমি কি করলে তুমি খুশি হবে? সত্যি বলছি, আমি তাই করব। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। কান্না জড়িত কণ্ঠে অবনী বলল, খুব সহজে কোনো কিছু পেয়ে গেলে তাতে কোনো এক্সাইটমেন্ট থাকে না। এগুলোর জন্য নিজেকে দায়ী করো না। আমার পরিবারের কথা তো শুনেছ। আমার মা তোমাকে উদ্দেশ্য করে কি বলল? আমার পরিবার কেউ তোমাকে অপছন্দ করে না, এটা আমাদের নিয়তি। নিয়তিকে কখনো উপেক্ষা করতে নেই। অবনীকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে হিমেল কথাগুলো বলল। হিমেলের কথায় একা সান্ত্বনা পেল অবনী। অশ্রুন্নত চোখে হিমেলের বুকের গহীনে নিজেকে লুকিয়ে রাখল কিছুক্ষণ। এই যেন এক অজানা তৃপ্তি, অজানা অনুভূতি, ভালো লাগার একরাশ মুহূর্ত। হিমেলের থেকে এটাই তো চাওয়ার ছিল, এতটুকু পাওয়ার জন্যই তো যুদ্ধ করে চলেছে সে। শেষটা এখন অবধি দুজনেরই অজানা, তবুও যতটুকু পেয়েছে তা সীমাহীন ভালোবাসা। এতটুকু নিয়ে জনম জনম পার করে দেয়া যায় কারো জন্য। গ্রামের দুষ্টু মাতব্বর থানায় পৌঁছে গেল। সে তার নিজের স্বার্থসিদ্ধির জন্য এক একজনের কাছে যে এক এক রকম কুমন্ত্রণা দিতে লাগলো। থানার দারোগাবাবু থেকে শুরু করে অবনীর দাদা বাবা মা কেউ তার কুমন্ত্রণার হাত থেকে রেহাই পেল না। এই দুষ্টু মানুষটার দুষ্টু চক্রান্তের ফলেই হিমেল ও অবনীর পরিবার দুজনেই ক্ষতিগ্রস্ত হলো। দারোগাবাবু ও মাতব্বরের কথোপকথন। আসসালামু আলাইকুম স্যার, চিনছেন তো? আমি হিমেলদের গ্রামের মাতব্বর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসুন বসুন। হিমেল, আবনী বা হিমেলের বড় ভাই কেউ তো এখনো হাজির হলো না। এরা ভয় পাচ্ছে, বোঝেন না, গ্রামের মানুষ। আর আপনি তো দেখেছেন এদের পরিবারের আর্থিক অবস্থা একদমই ভালো না। আমাকে তারাই পাঠিয়েছে। আপনি আমাকে একটা সিদ্ধান্ত জানান, কত কি টাকা হলে আপনি এই কেসটা সমাধান করতে পারবেন? আমি সেই অনুযায়ী তাদের থেকে টাকা এনে দেব। একটু কম নিয়েন আর কি। পান চিবোতে চিবোতে পুলিশকে বললেন মাতব্বর। আশ্চর্য, আপনার সাহস তো কম নয়। আমি কখনো টাকা পয়সার কথা কিছু বলেছি এখানে? একটা সমস্যা হয়েছে, তার আগে সমাধান হোক, তারপরে টাকা পয়সা। এ বিষয়ে কেন আসছে? আপনারা এগুলো কেন আগে বিবেচনা করেন? আগে কেন সমাধান করার চেষ্টা করেন না? আপনারা যদি সুন্দরভাবে সমাধান দেন তাহলে তো থানা পুলিশ করা লাগে না। এর কারণে এই দেশে অসৎ উপায় বেড়ে চলেছে, আর সমস্ত দোষ হয় পুলিশের। আপনি যান এখান থেকে, দ্রুত এখানে আনার ব্যবস্থা করুন, না হলে কিন্তু এবার চিরুনি তল্লাশির ব্যবস্থা করব। ঘুষের কথা শুনে সিংহের ন্যায় গর্জে উঠলেন পুলিশ ইন্সপেক্টর। মাতব্বর মনে মনে ভাবতে লাগলেন, বাহ, পুলিশে তো মনে করেছিলাম যে অনেক টাকা পয়সাই দিতে হবে, কিন্তু তার উল্টো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার টাকা আরো বেশি খরচ করা লাগবে না। হ্যাঁ, যাই এবার একটু মেয়েটার বাপ মারে কিছু বলে আসি। দুষ্টু মাতব্বর অবনীর বাবা মার কাছে গেল। সেখানে যেয়ে তাদের বলল, হিমেলের একটা ভাই বিদেশে থাকে, অনেক টাকা ইনকাম করে, বেশ কিছু জমি জায়গাও আছে তাদের। একেবারেই তো গরিব নয়। আর আপনাদের মেয়েটা দিচ্ছেন যেহেতু, ছোট মেয়ে যদি না রাখে, এজন্য আপনারা আটগাট বেঁধে মেয়েটাকে বিয়ে দিন।
ওদের স্বভাব এত বেশি ভালো না। বড় বউটাকে বেশ মারধর করে শুনেছি। আপনাকে কি বলেছে যে আমরা জানোয়ারের সাথে আমার বোনকে বিয়ে দেব? কিছুতেই এটা সম্ভব নয়। আপনি ওই জানোয়ারটাকে খবর পাঠান আমার বোনকে থানায় নিয়ে আসতে। দ্রুত রওনা হব আমরা। ওই নোংরা শহরে আমার দম বন্ধ হয়ে আসছে। অবনীর দাদা কাশেম রেগে গিয়ে উত্তর দিলেন, না না মনা, রেগে যেও না। ওরা পুলিশের ধরাধরি করেছে বিয়েটা দেওয়ার জন্য। আপন ভেবে তাই তোমাদের কাছে কথাগুলো বলতে আসলাম। এখন যদি তোমরা মনে করো তোমাদের বোন হিমেলের সাথে বিয়ে দেবে না, তাহলে তো ভালো কথা। গ্রামের মাতব্বরদের আমি ঠেকাবো। মাতব্বররা খেপলে পুলিশের বোঝায় কিন্তু বিয়ে দিয়েই ছাড়বে। আমাকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও, আমি এই সমস্যার সমাধান দিয়ে দেব। আপনি কি সমস্যার সমাধান দিবেন? ফোটেন এখান থেকে, ফালতু লোক একটা। আহা কাশেম, রাগ করছিস কেন? উনি তো হিমেলদের গ্রাম থেকেই আসছে। দে না ওনাকে কিছু টাকা। অবনীকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা কর, আমরাও ঢাকাতে চলে যাই। বেশি দেরি হলে অবনীর ওই বিয়েটা ভেঙে যাবে, বুঝছিস না কেন?